জনাব আসিফ আব্দুর রৌফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতেই সেই বিভৎস দিন দুটির কথা জানতে চাই। আপনার স্মৃতিতে কেমন ছিল সেই পিলখানার বিভৎস ৩৬ ঘন্টা? ধন্যবাদ। আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর সেই সাথে আমি আমার দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমি অনেক দিন, প্রায় ১৫ বছর পরে আবার টিভির সামনে এসে এই পিলখানা হত্যার ঘটনার বিষয়ে যে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সংক্ষেপে বলবো, কারণ এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আর একটা সবচেয়ে বড় জিনিস যে এই ঘটনাটা বলতে গেলে আমি মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যাই। এই কারণে আমি ঘটনার বর্ণনাটা সংক্ষিপ্তভাবে বলবো, বাট আই হ্যাভ সো মেনি আদার থিংস টু সে। একটু যদি আমাকে সেভাবে সুযোগটা দেন। আমি ২০০৬ সালের অক্টোবর মাসে বিডিআরে পোস্টিং আসি। প্রথমে আমার পোস্টিং হয় ৪১ রাইফেল ব্যাটালিয়ন সাতক্ষীরাতে। সাতক্ষীরায় আমি প্রায় ৮-৯ মাস চাকরি করার পরে পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়নে আমার বদলি হয়, ২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক হিসাবে। তো সেখানে আমি বেশ তখন 1/11 শুরু হয়েছে, এবং সেই সাথে সিডোর নামক একটা বড় ঘূর্ণিঝড়ের কারণে আমাদের দেশের বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তা আমরা অপারেশন ডালভাত পরিচালনার পাশাপাশি আমরা সিডোরের দুস্থদেরকেও ঢাকা থেকে বিভিন্ন ধরনের সাহায্য ত্রাণ পাঠাচ্ছিলাম। তো এরকম পরিস্থিতিতে বিডিআরে আমার কাছে যে মনে হয়েছিল, আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম, সেখানে আমি অনেকের সাথে মিশেছি, সৈনিকদের সাথে একসঙ্গে খেলাধুলা করেছি, তাদেরকে একসঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করেছি। আমার কাছে কখনো মনে হয়নি যে বিডিআরের সৈনিকরা কোনো দাবি দেওয়ার জন্য তাদের মনে এত বড় ক্ষোভ থাকতে পারে। তো এরপরে যাই হোক, ঘটনার পরিক্রমায় আমার বিডিআর থেকে বদলি হয়ে যায়, অর্থাৎ আমি ইউএন মিশনের জন্য নির্বাচিত হই। তো ইউএন মিশনে চলেও যাই অক্টোবর ২০০৮ সালে। তো ২০০৮ সালে অক্টোবরে যাওয়ার সময় যেহেতু আমার বাসায় আমার বৃদ্ধা মা ছিলেন, উনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তো ওনাকে আমার বাসা একটা জরুরি দরকার ছিল। বিডিআর থেকে অ্যাকচুয়ালি যখন মিশনে নাম আসে তখন আমাদেরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে হয়, কিন্তু সেনাবাহিনীতে খুব তাড়াতাড়ি সরকারি বাসা পাওয়া যায় না। সো এই কারণে, মানবিক কারণেই আমাকে ডিজি মহোদয় পুরনো ডিজি ভবনে একটা লো কস্ট বাসা ৬ মাসের জন্য থাকার সুযোগ দিয়েছিলেন। তো আমি মিশনে যাওয়ার প্রস্তুতির মধ্যেই আমার ২ মাস পার হয়ে যায়। সো ৪ মাস পরে আমাকে জানানো হলো যে আমার বাসার ডিউরেশন শেষ। আমি অ্যাপ্লাই করলাম যে আমাকে আরও ৬ মাস বাড়িয়ে দেওয়া যায় কিনা, বাট বিশেষ কারণে আমার অ্যাপ্লিকেশনটা গৃহীত হয়নি, আই মিন অ্যাপ্রুভ হয়নি। সো পরে আমি ৪ মাসের মাথায় কিছুটা প্রিম্যাচুরলি ছুটি নিয়ে, আমি ইউএন মিশনে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি একটা সেক্টরের চিফ অপারেশনস অফিসার ছিলাম, সেখানে আমার অনেক গুরু দায়িত্ব ছিল। তো ৪ মাসের মাথায় আমি ছুটি নিয়ে এসে ভাবলাম যে আমার জনাব আসিফ আব্দুর রৌফ, একটু ইন্টারাপ্ট করি। আমরা যদি একেবারে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে ২৬ আমি একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে আসলে জিনিসটা প্লজিবল হবে না। একটু আই এম টেকিং লিটল টাইম, বাট শেষ করে দেব। তো এর মধ্যে ছুটিতে আসার পরে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখি যে বিডিআর বেশ সাজ রব, চারদিকে ব্যানার ফেস্টুন লাগানো, বান্টিং ফ্ল্যাগস লাগানো, সব জায়গায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন, বিডিআরের প্যারেড হচ্ছে, আবার সেই সাথে টাট্টু শোর আয়োজন চলছে। তো আমিও বেশ বিভিন্ন জায়গায় ঘুরছি, ছুটি কাটাচ্ছি যেহেতু, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যখন দেখলাম যে এরকম, তো আমি মোটামুটি খুব খুশি ছিলাম। ২৪ তারিখ রাত্রেবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, সেই সময় মরহুম মেজর হুমায়ুনের সাথে আমার দেখা। উনি আমাকে বললেন যে এরকম বিডিআরের সৈনিকরা লিফলেট ছেড়েছে, যে লিফলেটে অপারেশন ডালভাতের বিভিন্ন ধরনের দুর্নীতি এবং আরও কিছু তাদের প্রবঞ্চনার কথা তারা বলেছে। তো আমি তখন তাকে বললাম যে এটাকে হাউ আর ইউ গোয়িং টু অ্যাড্রেস দিস থিং। তো উনি বললেন যে যেহেতু জিনিসগুলো ফলস, এটা কোনোটারই নেই, আমরা আরও ৩-৪ দিন আগের থেকেই বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে দেখেছি যে এটার মধ্যে কোনো ধরনের সত্যের লেশমাত্র নেই। তখন বরং ডিজি মহোদয় বললেন যে তাহলে এটা আমি আগামীকাল যে দরবার আছে, ২৫ তারিখে যে দরবার, সেই দরবারেই আমি সবাইকে বিষয়টা বুঝিয়ে বলবো। ওনার ধারণা ছিল যে বিডিআরের সৈনিকদেরকে বুঝিয়ে বললে হয়তো তারা মানবে, উনি কত সরল বিশ্বাস করেছিলেন। কিন্তু
যাই হোক 25 তারিখ সকালবেলা আমি আমার বাসায় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কফি খাচ্ছি আর টিভি চ্যানেল ঘুরাচ্ছি, হঠাৎ করে গোলাগুলির শব্দ। আমার বাসাটা ছিল ঠিক ডিজি ভবনের পশ্চিমে। তো গোলাগুলির শব্দে আমার ফার্স্টে কিন্তু আমার মনে হয়নি যে এটা কোনো বিদ্রোহের কোনো কিছু, যদিও এক ফাঁকে একটু চিন্তা করলাম যে গতকালকে রাতে একটা এই ধরনের লিফলেটের কথা শুনেছি, তারপর আমি জিনিসটাকে অত গুরুত্ব দেইনি। তো আমি জাস্ট কফি খেতে খেতে আমি রাইফেল ব্যাটালিয়নের 24 রাইফেল আমার যে আগের যে ব্যাটালিয়ন ছিল সেই ব্যাটালিয়নের সিগন্যাল রুমে আমি ফোন করলাম। তো তারা বলল যে স্যার, বেশ ভদ্রভাবেই আমাকে বলল যে স্যার, দরবার হলে কতিপয় বিপদগামী সৈনিক বিশৃঙ্খলার সৃষ্টি করছে।